Okay, so we have done, this is for common emitter configuration. We have discussed about the active region. Today we will shortly discuss about the saturation, then we will go for cutoff region, okay? And the type of question that can come is how the leakage current is obtained in common emitter configuration. So from this lecture, from today's lecture, basically you will get to know how the leakage current is obtained. Okay? Yes, কিসের জন্য? Common emitter configuration এর জন্য. So first we discuss the saturation region. So basically this portion colored in green is your saturation part. Okay? yes, sir. So how can we obtain it? So in this region, as shown in figure 4 with green mark, now as the value of VCE reduces, so এখানে তোমার collector to emitter voltage যখন তুমি কমিয়ে দিচ্ছ, ঠিক আছে? And it gets close to zero at that time, যখন এটা জিরোর কাছাকাছি থাকে, this collector to base junction becomes forward biased. So normally তোমার সার্কিট হচ্ছে এটা, ঠিক আছে? So এই যে VCE তোমার collector to emitter যে ভোল্টেজটা আছে, এটা তোমার যখন তুমি কমিয়ে দিচ্ছ, সো তখন তোমার এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে যায়। ওকে, বেসিক্যালি আমাদের ইনপুট সাইডটা আমরা ফরওয়ার্ড বায়াস রাখি, আউটপুট সাইডটা রিভার্স বায়াস রাখি, দেন উই ক্যান অবটেন দ্য অ্যাক্টিভ রিজন। বাট যদি দুটাই ফরওয়ার্ড বায়াস ক্ষেত্রে চলে যায় তাহলে স্যাচুরেশন রিজন ক্যান বি অবটেন। সো এই ভিসিই ভ্যালুটা, এই কালেক্টর টু এমিটার যে ভোল্টেজটা, এটা যদি কমতে 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 জিরো থেকে কম চলে আসে, তাহলে ইন দ্যাট কেস উই রিচ স্যাচুরেশন রিজন। কেন? বিকজ তোমার কালেক্টর আর এমিটারের যে রিভার্স বায়াস কন্ডিশন ছিল, ওইটা বেসিক্যালি টার্নস টু ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, ঠিক আছে? সো যেহেতু এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে যায়, ইনপুট আউটপুট বোথ বিকামস ফরওয়ার্ড বায়াস, সো তোমার ওখানে স্যাচুরেশন so VCE reduces and it gets close to the zero. At that time, this collector to base junction becomes forward bias. So collector to base junction তোমার forward bias condition থাকে. So collector to emitter voltage তোমার কমছে, জিরো থেকে কমাচ্ছ, বাট তুমি দেখো এখানে এইটা কি বেস রিজন না, আর এটা হচ্ছে কালেক্টর রিজন। এইটা আগে রিভার্স বায়াস কন্ডিশনে ছিল, তো তোমার ভোল্টেজের যখন তুমি অনেক কমিয়ে দিচ্ছ, এই জাংশনটা বেসিক্যালি তোমার ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে চলে যায়। এটাই এখানে বলা হয়েছে, এটাই এখানে বলা হয়েছে। So whenever the collector to base junction and the base to emitter junction are forward bias, মানে দুটাই যখন forward bias condition-এ, in this condition the BJT operates in the saturation region. So এটা basically transistor-টা in saturation mode-এ চলে যায়, ঠিক আছে? So this is how the saturation region works. Okay? আর তারপরেরটা হচ্ছে কাট অফ রিজন। সো কাট অফ রিজনটা হচ্ছে তোমার আইবি কারেন্ট, হ্যাঁ, বেসে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে ওইটা যখন তোমার জিরো হয়ে যায়, ঠিক আছে? সো ফর এমিটার ওইটা জিরো হলেও কিছু কালেক্টর কারেন্ট ওইখানে ফ্লো করে, ঠিক আছে? কারণ ওই লেভেলটা কালেক্টর কারেন্টের যে জিরো লেভেল, ওইটার আইবি যখন জিরো, ওইটা তখন জিরো হয়, ঠিক আছে? আইসি কারেন্ট ফ্লো করে। সো এই যে এখানে বলেছে, সো দ্য ট্রানজিস্টর অপারেটস ইন দিস রিজন whenever the base current IB is zero.
So IB যখন 0, but the collector current IC is non-zero in this region. So এটা non-zero কন্ডিশনে থাকে। তুমি যদি আবার গ্রাফে যাও এখানেই দেখতে পারবা তোমার IB হচ্ছে এইগুলা, এই লেভেলের কারেন্টগুলো। সো এইখানে IB তোমার 10 মাইক্রো অ্যাম্পিয়ার, এইখানে 0 মাইক্রো অ্যাম্পিয়ার। যখন IB 0, দেখো রেফারেন্স অ্যাক্সেস কিন্তু এইটা IC আর VCE। যখন IB এর লেভেলটা 0, এই লেভেলটা যখন 0, তখন কিন্তু IC এর লেভেল কিন্তু 0 না, ঠিক আছে? IC এর লেভেল 0 এইখানে, তার মানে এইটা যখন 0, তখন IC কারেন্ট একটা পাবা, ঠিক আছে? Now, in case of common base configuration, you had seen that the collector current IC can be given as IC is equal to lambda IE plus ICB0. তো তোমার for common base তোমার এই যে I কারেন্ট যখন 0 ছিল তখন IC কারেন্ট 0 হয়ে যাচ্ছে, but there was some current, হ্যাঁ, এটাকে আমরা বলি ওই রিভার্স কারেন্ট, লিকেজ কারেন্ট, ঠিক আছে? ICB0. সো কিছু লিকেজ কারেন্ট থাকে, বাট স্টিল এই লিকেজ কারেন্টটা এতই কম ছিল যে আমরা বলতে পারতাম যে IE is equal to IC at 0 লেভেল, ঠিক আছে? দুইটা লেভেল অলমোস্ট ইকুয়াল ছিল। এই দেখো এই কার্ভে তোমার কমন বেসে এই যে এটা এমিটার কারেন্ট ছিল এগুলা, ঠিক আছে? আর এটা ছিল IC আর এটা ছিল VCB, তাই না? তো তোমার যখন এই IE কারেন্টটা এই 0 লেভেলে ছিল তখন IC কারেন্টও অলমোস্ট 0 ছিল, বাট কিছু লিকেজ কারেন্ট ছিল which is very negligible, ঠিক আছে? ICB0। তো এখান থেকে আমরা ইকুয়েশন পেয়েছিলাম এটা, মানে কমন বেস কনফিগারেশন। সেম ইকুয়েশন আমি এখানেও ধরব, ঠিক আছে? So IC is equal to alpha IE plus ICB0, okay, where ICB0 is the reverse saturation current. So এটা হচ্ছে তোমার reverse saturation current. So দেখো, now you also know that IE is equal to IC plus IB. এটা তো আমরা জানি, emitter current is equal to base current plus collector current. তাহলে ওই যে IC ভ্যালুটা মানে ওই যে IC is equal to alpha IE plus ICB0 আছে না, ওইখানে IE কে আমরা রিপ্লেস করতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে। So IE can be written as collector current plus base current. So ওই যে ওইখানে রিপ্লেস করেছে ইকুয়েশন। So IC is equal to alpha IC plus IB plus তোমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে? সো এই তো এখন তোমার IC কে এক পজিশনে নিয়ে এসেছে, কমন করেছে, ঠিক আছে? সো এটাকে কমন সিম্পলিফাই করলে বেসিক্যালি ইকুয়েশন দাঁড়ায় IC is equal to lambda 1 minus alpha IB plus 1 by 1 minus lambda ICB0. দেখো IC is equal to beta IB আমরা পেয়েছিলাম অ্যাক্টিভ রিজন, ঠিক আছে? বেটা দিয়ে আমরা এটা গেইন ফ্যাক্টরটাকে ইন্ট্রোডিউস করেছিলাম, রাইট? অ্যাক্টিভ রিজনের ক্ষেত্রে। তো ওই যে এখানে তোমার যে ইকুয়েশনটা আছে IC is equal to alpha 1 minus alpha IB, এই alpha divided by 1 minus alpha is equal to that beta gain, ঠিক আছে? সো এইটাকে আমরা বেটা দিয়ে রিপ্লেস করেছি। সো basically we converted this to beta. So এই কারণে সিম্পলিফাই করে ইকুয়েশন লিখেছে IC is equal to beta IB plus 1 by 1 minus alpha ICB0, ঠিক আছে? সো যখন তোমার এই IB কারেন্টটা 0 হয়, হ্যাঁ, যখন এই IB কারেন্টটা তোমার 0 হয়ে যাচ্ছে, স্টিল IC কারেন্ট এক্সিস্টস, ঠিক আছে? সো ওই গেট ফ্যাক্টরের একটা কনস্ট্যান্ট টার্ম দিয়ে বেসিক্যালি এই রিভার্স স্যাচুরেশন কারেন্টকে মডিফাই করা হয়, হ্যাঁ? তাহলে ওই যে IC কারেন্ট যেটা থাকে যখন IB equal to 0, ওইটার ভ্যালুটা অনেক বেশি থাকে, ওকে?
So IC is equal to 1 minus alpha 1 by 1 minus alpha into ICB0. ICB0 হচ্ছে রিভার্স স্যাচুরেশন কার্ভ, ঠিক আছে? সো আলফার ভ্যালু যদি তোমার অনেক ছোট হয়, মানে অলমোস্ট ক্লোজ টু জিরো হয়, তাহলে any value divided by a very small value is basically a large value, তাই না? ধরো 100 কে তুমি যদি 1 দিয়ে ডিভাইড করো তাহলে এটা 100ই হয়, রাইট? সো জিনিসটা এরকম। সো এই কারণে বলছে IC will be very large in this case, কারণ তোমার এই আলফা is basically is close to 1. তো এটা যদি 1 হয় তাহলে 1 minus 1 is 0. So 0 is very small value, right? So 1 divided by 0 is a very big value. We have value we take power. So IC is equal to IC basically we beta দিয়ে এটাকে রিপ্লেস করেছে, দেখো বলছে যে IC will be very large value. তো 1 by 1 minus alpha কে in terms of beta লিখেছে কিভাবে? এই যে ইকুয়েশন থেকে, ঠিক আছে? সো আলফাকে বেসিক্যালি এখানে -1 যদি করো, সরি +1 যদি করো, তাহলে দেখবে যে এই পার্টটা 1 বাই 1 মাইনাস আলফা হয়, ঠিক আছে? সো এইটাকে আমরা রিপ্লেস করতে পারি বেটা +1 দিয়ে। সো এই ইকুয়েশনে আমরা জাস্ট এই পোরশনটাকে বেটা +1 দিয়ে রিপ্লেস করেছি। সো IC is equal to beta +1 ICB0. তো দেখো this will be the value of the leakage current, ঠিক আছে? সো এটা বেসিক্যালি তোমার ওই গেইন ফ্যাক্টরের সাথে ডাইরেক্টলি রিলেটেড। ওই যে অ্যাক্টিভ রিজনে যে বেটা গেইনটা পাচ্ছ আউটপুট বাই ইনপুট, বুঝতে পেরেছো? সো ওই আউটপুট গেইনের সাথে বেসিক্যালি এই লিকেজ কারেন্টটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? ওই গেইন ফ্যাক্টর যদি বাড়ে তাহলে এখানে লিকেজ কারেন্টও বাড়বে, ঠিক আছে? সো তোমার দেখো এই বেটার ভ্যালু যদি বেড়ে যায় তাহলে IC becomes basically ICB0 becomes multiple times, তাই না? ওই বেটা দিয়ে ওটাকে গুণ করা হয়। সো বেটা +1 দিয়ে ওটাকে গুণ করা হচ্ছে। So this will be the value of the leakage current whenever the base current IB is equal to 0. So IB যখন 0 হয়ে যাচ্ছে তখন বেটা গেইন দিয়ে বেসিক্যালি তোমার এই রিভার্স স্যাচুরেশন কারেন্টকে আমরা মাল্টিপ্লাই করছি। যে কারেন্টটা পাচ্ছি ওটাই হচ্ছে আমার লিকেজ কারেন্ট। সো এই কারেন্টটা তোমার IB এর ভ্যালু যখন 0 তখন তুমি এটা পাও। সো IC current is defined as ICE0 is equal to beta +1 ICB0, ঠিক আছে? সো ওই যে ওই কোয়েশ্চেনের অ্যানসার হচ্ছে এটা। এই যে এখানে একটা নিচে কোয়েশ্চেন করেছে না, হাউ দ্য লিকেজ কারেন্ট ইজ অবটেইনড ইন কমন এমিটার কনফিগারেশন, তখন তোমার এটা ফুল এক্সপ্লেন করে বলতে হবে। ওকে, জি স্যার। আচ্ছা, এটা দিয়ে কোনো অঙ্ক আছে নাকি দেখি। সো এখানে ওই জিনিসটা যেটা আমি তোমাদেরকে হ্যান্ড রিটেন দিয়েছি ওইখানে সুন্দর করে এক্সপ্লেন করেছে, বইয়ের থেকেও তোমরা পড়তে পারো। আমার নোটসও পড়বা, বইয়ের থেকে পড়েও কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, আপনার নোটে সহজে বুঝানো, আমি ওই কোয়েশ্চেন করে করে বুঝিয়েছি, তো এই কারণে ধরতে পারলাম যে কোথায় কি। সো এখানে একটা question আছে example 3.2, we have to use the characteristics of figure 3.14, determine IC at IB is equal to 30 microampere and VCE is equal to 10 volt. একটু সোজা just গ্রাফ থেকে তুমি বের করবা। এখানে তোমার কমন এমিটার কনফিগারেশনের গ্রাফ ইউজ করবা। সো গ্রাফ কোথায় আছে? 3.14।
ঠিক আছে যখন তোমার কি বলেছে এখানে IB is equal to 30 microampere আর কালেক্টর টু এমিটার ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট সো কালেক্টর টু এমিটার ভোল্টেজ কোনটা এইটা এটা যখন 10 ভোল্ট আর এই যে IB যখন 30 মাইক্রোঅ্যাম্পিয়ার তাহলে এটার অ্যাক্রসে তোমার IC কারেন্ট কত আসে এটা বের করতে বলেছে সো এটা তো জাস্ট গ্রাফ ম্যানিপুলেশন গ্রাফ থেকে ইজিলি বের করে নিতে পারবা তো পরের কোশ্চেন কি বলেছে ইউজ দ্য characteristics of figure as to determine IC at VBE equal to 0.7 volt and VCE equal to 15 volt so এখানে দুটো ভোল্টেজ দিয়ে দিয়েছে সো IC কারেন্ট তোমাকে এখান থেকে বের করতে বলেছে সো VCE ভোল্টেজ 15 ভোল্ট দিয়েছে রাইট জি স্যার আর VBE 0.7 তো আমরা দেখি গ্রাফে যাই ফার্স্টে তোমাদের আউটপুট কার্ভ অ্যানালাইজ করতে হবে 15 ভোল্টে আর 0.7 VBE ওই কোশ্চেনের গ্রাফ এই দেখো ফার্স্টে ইনপুটে আসো 0.7 কোথায় এখানে না জি স্যার আর VCE কত বলেছে 20 15 জি স্যার আমি কি ওই কোশ্চেনের গ্রাফ হ্যাঁ পরে আজকে তৈরি করি বুঝবো সো তুমি ফার্স্টে দেখো 0.7 এ লাইন টানো সো এখানে কোথাও পয়েন্টটা সো এখান থেকে তোমার IB কারেন্ট বের করতে হবে যখন VCE equal to 15 ভোল্ট এখানে তো IB কারেন্ট কোথাও বলে নাই তো IB equal to 20 and this don't look at me approximate value ধরে নিয়েছে দেখো এই যে এই 0.7 রাইট ইয়েস স্যার সো 0.7 এ তুমি যদি লাইন টানো একটা 20 ভোল্ট VCE আছে আর একটা 10 ভোল্ট VCE আছে সো 20 তে কত পাও 10 এ কত পাও ঠিক আছে তার এভারেজ নিলে 15 এ কত পাবে ওটা পেয়ে যাবে সো 15 এ আসবে 20 মাইক্রোঅ্যাম্পিয়ারের মতো হ্যাঁ সো IB equal to 20 মাইক্রোঅ্যাম্পিয়ার সো এই দেখো এখানে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার লিখেছে IB ঠিক আছে সো এভারেজ করে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছে অ্যানালাইসিস করে করতে হবে হ্যাঁ ম্যাথ ডেটা অ্যানালাইসিস করে করতে হবে তো 0. হ্যাঁ কোনো ফর্মুলা নেই এটা ফর্মুলা নেই সো 0.7 ভোল্টে তুমি এত বেস কারেন্ট জেনারেট করতে পারছো ইনপুটে ঠিক আছে জি স্যার তাহলে তোমাকে চেয়েছে IC তাই না তাহলে 20 মাইক্রোঅ্যাম্পিয়ার যেহেতু চেয়েছো এখন আউটপুট কার্ভে যাও আউটপুট কার্ভ মানে আউটপুট কার্ভ হচ্ছে এটা সো 20 মাইক্রোঅ্যাম্পিয়ার হচ্ছে এটা IB রাইট আর 15 VCE তোমাকে ইউজ করতে বলা হয়েছে সো দিস ইজ ইওর ইন্টারসেক্টিং পয়েন্ট তাহলে এটার অ্যাক্রসে তুমি যদি টানো তাহলে IC কারেন্ট পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো সো 15 ভোল্ট VCE আর 20 মাইক্রোঅ্যাম্পিয়ার IB তুমি বের করেছো তাহলে এদের ইন্টারসেক্টিং পয়েন্ট ক্রস করলেই তুমি
আইসি এত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাবা। সো দেখো ওইটাই এখানে করেছে। এই যে আইসি কারেন্ট ইজ ইকুয়াল টু 2.5 মিলি অ্যাম্পিয়ার এট দ্য ইন্টারসেকশন অফ দিস এন্ড দিস। ওকে, ইন্টারসেকশন পয়েন্টে কিভাবে বের করব? এই যে তোমার ইয়েতে অঙ্কে কি বলা আছে? অঙ্কে বলা আছে ইউজিং ফিগার এত, ঠিক আছে, সরি এটা ইউজিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিগার 3.4 ডিটারমাইন আইসি কোন পয়েন্টে at VBE equal to 0.7 volt and VCE equal to 15 volt 15 ভোল্টে তোমার আইসি কারেন্ট বের করতে বলেছে। সো তুমি এই 0.7 ভোল্টে এভারেজ করে 20 মাইক্রো অ্যাম্পিয়ার আইবি কারেন্ট পেয়েছো। সো আইবি কারেন্ট 20 মাইক্রো অ্যাম্পিয়ার মানে এই কার্ভটা, আর ভিসিই ভোল্টেজ 15 ভোল্ট রাখতে বলেছে, ভিসিই ভোল্টেজ 15 ভোল্ট রাখতে বলেছে। তখন আইসি কারেন্ট কত বের করতে বলছে। সো এই 15 ভোল্ট লাইন তুমি যদি এই 20 মাইক্রো অ্যাম্পিয়ার পর্যন্ত টানো, তাহলে এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট পেল না একটা, তাহলে এইটাকে স্ট্রেট এখানে টানলে এই যে আইসি কারেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, আইসি কারেন্ট 2.5 মিলি অ্যাম্পিয়ার আসে। ওকে, সো এইভাবে করে অঙ্ক সলভ করতে হয়। দেখি আর কি আছে। সো এখন হচ্ছে বেসিক্যালি লোড লাইন অ্যানালাইসিস বা কিউ পয়েন্ট কিভাবে তোমার বের করতে হয় এইগুলা নিয়ে ইন ডিটেইলস পড়ব। ঠিক আছে, বুঝতে পেরেছো? So DC biasing, load line and operating point of transistors. Operating point টা হচ্ছে তোমার Q point, ঠিক আছে? So কিভাবে আমরা করব? So basically DC biasing of transistors এই লেকচারে তোমার আমরা করব, অ্যানালাইজ করব সার্কিট। The analysis of transistor as an amplifier requires the knowledge of both DC and AC response of the system. So তোমার input supply both DC ও হতে পারে আবার AC ও হতে পারে, ঠিক আছে? So ট্রানজিস্টরটা অ্যামপ্লিফায়ার হিসেবে যখন কাজ করে তখন আমরা সার্কিট কিভাবে অ্যানালাইজ করি এটা দেখব। So we can do DC and AC analysis of transistors separately. আলাদা আলাদা করে করতে পারবো। But the parameters chosen in DC analysis will affect the AC response. ঠিক আছে? And vice versa is also true. So DC AC কে তোমার হচ্ছে গিয়ে basically affect করে, আবার AC DC কে affect করে। So এগুলো নিয়েও আমরা ডিটেইলস স্টাডি করব। So once the desired DC current and voltage levels are defined, we can construct a network that will establish the desired operating point. So, একটা সার্কিটের মধ্যে শুধু তো আর ট্রানজিস্টর থাকে না, রাইট? ওই সার্কিটটা বিল্ড করার জন্য ওখানে আদার প্যাসিভ কম্পোনেন্টসও থাকতে হয়, অ্যাক্টিভ কম্পোনেন্টসও থাকতে হয়, রাইট? সো ফুল একটা সার্কিট ডিজাইন কিভাবে করা হয়, ওই সার্কিট ডিজাইন আমরা দেখবো এখানে। দেখার পর ওইটাকে কিভাবে অ্যানালাইজ করবো, লোড লাইন কিভাবে আঁকাতে হয়, এগুলো এখানে দেখবো। সো এটাই এখানে বলেছে, biasing is the process by which we apply external DC voltage to select the appropriate operating point. So এই যে biasing যেগুলো করা হয়, এই biasingটা করা হয় প্রপার অপারেটিং পয়েন্টটা অবটেইন করার জন্য, ঠিক আছে? In this chapter, we have to analyze different types of biasing networks. So, কয় ধরনের biasing network আছে এগুলো আমরা এখানে দেখব। For 3 regions: active, saturation, and cutoff region. ঠিক আছে? So, to use transistor as an amplifier, transistor is biased in active region. ঠিক আছে? এই তিনটা রিজনের মধ্যে
আমি যদি ট্রানজিস্টরকে অ্যামপ্লিফায়ার হিসাবে ইউজ করতে চাই তাহলে বেসিক্যালি আমাদেরকে অ্যাক্টিভ রিজনে তোমার ট্রানজিস্টরকে বায়াসিং করতে হবে ওকে so we need to bias the transistor or apply the external DC voltages in a way so that the operating point of the transistor remains in active region যাতে অপারেটিং পয়েন্টটা ওই অ্যাক্টিভ রিজনে থাকে তখন ট্রানজিস্টরটা অন হচ্ছে বেসিক্যালি ফাংশনাল হচ্ছে আমি এক্সাক্ট পয়েন্টটা আমি যাতে বের করতে পারি সো এটা অ্যাক্টিভ রিজনের মধ্যে হবে অ্যাক্টিভ রিজন তো অনেক বড় রাইট বাট এক্স্যাক্টলি কোন ভোল্টেজে কোন টাইমে এটা হচ্ছে এটা আমাকে বের হ্যাঁ তখন আমার ট্রানজিস্টরের মধ্যে কত কারেন্ট ফ্লো করছে কালেক্টর এমিটার বেস দিয়ে এগুলো আমাকে জানতে হবে সো দেখো এখানে একটা সার্কিট আছে throughout analysis in this chapter you will be using NPN common emitter transistor ঠিক আছে so NPN N type transistor use করা হয়েছে because of high current amplification so এটা থেকে আমরা high current achieve করতে পারি আউটপুটে so দেখো এখানে এই সার্কিটটা ফিগার 1 এ দেওয়া আছে so মাঝখানে ট্রানজিস্টর আছে বেস কালেক্টর এমিটার so emitter-টা is common to both input and output ঠিক আছে so একটু আগেই আমরা common emitter configuration করলাম ওইটারই সার্কিট এটা ওকে so এই পাশের ইনপুট সাইডের ভোল্টেজ হচ্ছে বেস হচ্ছে হায়ার পোটেনশিয়াল এমিটার হচ্ছে লোয়ার পোটেনশিয়াল so VBE হচ্ছে এখানের ভোল্টেজ এইখানের ভোল্টেজ হচ্ছে VCE আর এই দুইটা ভোল্টেজ আর এইখানের ভোল্টেজ যদি তুমি ডিফারেন্স করো তাহলে এটা হচ্ছে কালেক্টর টু বেস ভোল্টেজ ঠিক আছে এটা হায়ার পোটেনশিয়াল এটা লোয়ার পোটেনশিয়াল ওকে সো এখানে তিনটা ভোল্টেজ আছে রাইট সো এখন আমরা দেখি দেখো VBB এটা হচ্ছে বায়াসিং ভোল্টেজ হ্যাঁ সো আর VCC হচ্ছে আরেকটা বায়াসিং ভোল্টেজ আউটপুট সাইডে VBB টা হচ্ছে ইনপুট সাইডের বায়াসিং ভোল্টেজ আর VCC টা হচ্ছে আউটপুট সাইডের বায়াসিং ভোল্টেজ তো দেখো এখানে কি হচ্ছে আরো বলেছে এখানে দুটো রেজিস্টার লাগানো হয়েছে আউটপুট সাইডে আর ইনপুট সাইডে রাইট তাদের নাম দিয়ে দিয়েছে RB and RC you can see emitter is common in the input side and as well as to the output side. The input voltage is VBE and input current is IB. Output voltage VCE, output current is IC. We want to amplify the weak input signal without any distortion. তাহলে এখানে বেসিক্যালি কি করা হচ্ছে এই যে ইনপুট সিগন্যালটা আমরা দিচ্ছি which is very weak ঠিক আছে সো এটাকে বেসিক্যালি অ্যামপ্লিফাই করে এই আউটপুট সাইডে আমার পাওয়ারফুল সিগন্যাল পাঠাতে হবে উইদাউট এনি ডিসটরশন মানে তার মধ্যে কোনো আলাদা কোনো নয়েজ বা সিগন্যাল ভেঙে যাবে না এরকম প্রপার সাইনুসয়েডাল আউটপুট তুমি পাবে সো ওইটা এখানে করা হয়েছে তো in figure 1 if we apply a sinusoidal wave in the input side এর ডিসি সাইন দিয়ে দেখানো হচ্ছে বাট নট অলওয়েজ ডিসি এখন আমরা ইনপুটে সাইনুসয়েডাল ওয়েভ দিচ্ছি ঠিক আছে সাইন ওয়েভ দিচ্ছি সাইন ওয়েভ দিলে কি হয় then we will also want to output signal to be sinusoidal but amplified তো ইনপুট সাইডে যদি আমি সাইনুসয়েডাল সিগন্যাল দেই এটা which is weak signal so এটাকে বেসিক্যালি আউটপুট সাইডেও আমাকে ওই এসি সিগন্যালই দিবে সাইনুসয়েডাল সিগন্যালই দিবে বাট পাওয়ারফুল মানে হাই অ্যামপ্লিটিউড রেঞ্জে ওই সিগন্যালটা থাকবে ঠিক আছে অ্যামপ্লিফাইড ভার্সন আর ওটার মধ্যে কোনো ডিসটরশন থাকবে না ঠিক আছে সো বেসিক্যালি দিস ইজ দ্য circuit that we are going to use দেখি next is the operating point তাহলে এই সার্কিটের
অপারেটিং পয়েন্ট আমি কিভাবে বের করব? As we are talking about transistors, transistors are two-port device, তাই না? So we have two types of operating points. তো দুই ধরনের অপারেটিং পয়েন্ট থাকবে। ইনপুট অপারেটিং পয়েন্ট থাকবে, ঠিক আছে? So input operating point থাকবে আর কি থাকবে? Output operating point থাকবে আরেকটা, right? Yes, sir. So first আমরা input operating point টা দেখি। As the coordinates obtained by intersection of load line with the transistor input characteristics for the particular value of the output voltage VCE. So common এমিটারে তোমার ইনপুট সাইডে আমার বেস টু এমিটার ভোল্টেজ হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, রাইট? সো ওইটার রেসপেক্টে আমার ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। সো এইটা গ্রাফ আমাকে আঁকাতে হবে। সো তোমার বেসিক্যালি ইনপুট সাইডে গ্রাফ কিরকম হবে? ফরওয়ার্ড বায়াস ডায়োডের যেরকম কার্ভ এরকম, রাইট? সো এই রকম কার্ভ হবে, বা এই যে এক্স দিয়ে দেখানো হয়েছে এইরকম, এই যে ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ ফর আ পার্টিকুলার ভিসিই, ঠিক আছে? সো কার্ভ ডিফারেন্ট ভিসিই এর জন্য ডিফারেন্ট হবে, ওকে? এখানে ভিসিই এর একটা ভ্যালু, এখানে ভিসিই এর একটা ভ্যালু, এখানে ভিসিই এর একটা ভ্যালু। সো তিনটা আলাদা ভিসিই এর জন্য তিন ধরনের গ্রাফ। সো তোমার এইগুলা সবই হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, আর আইবি ভার্সেস ভিবিই কার্ভটা ড্র করা হয়েছে ইনপুট সাইডে। সো এই যে এখানে যে লোড লাইন আঁকিয়েছে, এটা কিভাবে আঁকিয়েছে দেখো। For this purpose we need to apply the KVL to the input loop 1. তাহলে ওই যে এই লোড লাইনটা বের করতে হলে আমাকে কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। কোথায়? ইনপুট সাইডে। সো ইনপুট সাইডে যদি আমি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে আমি একটা ইকুয়েশন পাবো। সো ওই ইকুয়েশনে আমাকে VBE প্যারামিটারটাকে একবার 0 ধরতে হবে, দিয়ে IB কারেন্টটাকে বের করতে হবে। আরেকবার IB কারেন্টকে 0 ধরতে হবে, নিয়ে VBE প্যারামিটারটাকে বের করতে হবে। তাহলে আমি দুইটা কোঅর্ডিনেট পাবো না? সো ওই দুইটা কোঅর্ডিনেট এখানে প্লট করেছে। সো তুমি এখন এইখানে চলে যাও, এইখানে গেলে দেখো এইখানে তোমার এক লুপ 1, তাই না? জি স্যার। সো দেখো এইখানে ভোল্টেজ আছে, এখানে RB আর এখানে VBE ভোল্টেজ আছে, রাইট? সো সাম অফ অল দ্য ভোল্টেজ ড্রপ শুড বি ইকুয়াল টু 0। সো এখানে VBB আছে, এখানে IB টাইমস RB আছে, প্লাস VBE আছে। সো এগুলোকে যোগ করলে শুড বি ইকুয়াল টু 0, ঠিক আছে? অথবা এই ভোল্টেজটা শুড বি ইকুয়াল টু দিস প্লাস দিস, ওকে? সো ওখান থেকে তুমি বেসিক্যালি ইকুয়েশন পাবে। So we also have to draw the input characteristics, and we will draw the load line, and the point of intersection between the load line and the input characteristic for a particular output voltage will give us the input operating point. আচ্ছা যাই হোক, যেটাই বললাম যে একটা হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস, যখন ট্রানজিস্টরটা তখন তুমি ফরওয়ার্ড বায়াস ক্যারেক্টারিস্টিক কার্ভ পাবা ইনপুট সাইডে। আর লোড লাইনটা কিভাবে পাবে ওটা তো বললাম, কেভিএল চালাবা ইনপুট সাইডে, তাহলে ওখান থেকে দুটা কোঅর্ডিনেট পয়েন্ট পাবা। সো এটা আঁকালে দেখবা যে এই লোড লাইনটা তোমার ইনপুট সাইডের ক্যারেক্টারিস্টিক কার্ভে এখানে কাট করেছে ফর সার্টেন ভিসিই, আবার আলাদা আরেকটা ভিসিই এর জন্য এখানে কাট করেছে, আরেকটার জন্য এখানে কাট করেছে। সো ইউ ক্যান ফাইন্ড ডিফারেন্ট কিউ পয়েন্ট, ঠিক আছে, ফর ডিফারেন্ট কালেক্টর টু এমিটার ভোল্টেজ। ইনপুটে ভিসিই আসলে
কারণ VCE ভোল্টেজটা কি আউটপুট সাইডে না, ওটাকে আমার ফিক্সড রাখতে হয় যদি আমি ইনপুট সাইডকে ভ্যারি করাতে চাই। এই সাইডের ভোল্টেজটাকে আমার ফিক্সড রাখতে হয় যদি আমি এই সাইডের ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাতে চাই। সো এই সাইডের ক্যারেক্টারিস্টিক কার্ভ বেসিক্যালি কিভাবে আঁকাবো, এই ভোল্টেজটাকে ভ্যারি করে এখানে কত কারেন্ট পাচ্ছি ওইটার রেসপেক্টে আমি কার্ভ আঁকাই, কিন্তু আউটপুট সাইডকে আমার ফিক্সড রাখতে হয়। আউটপুট সাইডের ভোল্টেজ কি VCE। আবার যখন আউটপুট সাইডের ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাবো তখন ইনপুট সাইডের IV কারেন্টটাকে আমার ফিক্সড রাখতে হবে, বুঝছো? এখন ফিক্সড তুমি অনেক জায়গায় রাখতে পারো, ফর 1 মাইক্রো অ্যাম্পিয়ার, ফর 2 মাইক্রো অ্যাম্পিয়ার আরেকটা পয়েন্ট, 3 আরেকটা। সো এরকম করেও তুমি এই কারেন্ট চেঞ্জ করে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাতে পারো। বুঝতে পেরেছো আমার কথা? সো সিমিলারলি ওই আউটপুট ভোল্টেজকেও তুমি বিভিন্ন পয়েন্টে ফিক্স করতে পারো। সো দেখো যদি এই পয়েন্টে VCE ফিক্সড রাখো তাহলে কার্ভটা এরকম হবে, IB ভার্সেস VBE, বেস টু এমিটার যে ভোল্টেজটা ওইটার রেসপেক্টে ইনপুট কারেন্টটাকে ড্র করলে এরকম ওয়েভ শেপ পাবা ফর সার্টেন VCE। আবার আরেকটা VCE এর জন্য এরকম পাবা, আরেকটা VCE এর জন্য এরকম পাবা। তো লোড লাইন তো একটাই, লোড লাইনের ইকুয়েশন একটাই। সো লোড লাইন যদি তুমি ড্র করো তাহলে ফর ডিফারেন্ট VCE you will get different Q points, ঠিক আছে? সো এটাই বলছে এখানে, the input characteristics of a common emitter transistor, it is similar to the forward bias characteristics of PN junction diode, ঠিক আছে? Initially as shown in figure 2 the current is 0, then it increases slowly and once VBE voltage reaches barrier potential মানে threshold potential, ঠিক আছে, যেটার পর থেকে sharply current increase করা start করে। So then it increases slowly and once VBE voltage reaches barrier potential the current increases rapidly, and for silicon diode the barrier potential is 0.7. Germanium এর জন্য কত? 0.3, right? Now we will apply VBL, KVL in the input loop. দেখো ইনপুট লুপে ওই যে KVL ইকুয়েশনটা ইউজ করেছে, যেটা তোমাকে বললাম না, ঠিক ওই ইকুয়েশনটা ইউজ করেছে। সাপ্লাই ভোল্টেজ বেসিক্যালি নেগেটিভ, সো এখানে মাইনাস দাও আর বাকিগুলোর সামনে প্লাস হবে, অথবা ইকুয়াল টু 0, তো আর পুরোটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে এই ইকুয়েশন থাকবে। বুঝতে পেরেছো? সো বেসিক্যালি এটাই। সো উই উইল ড্র লোড লাইন কিভাবে, একবার এই IB কে 0 ধরবো, নিয়ে এই VBE ভ্যালুটাকে বের করব, তাহলে একটা কোঅর্ডিনেট পেয়ে যাব, এই যে IB কারেন্ট, এখানে IB কারেন্টটাকে বের করেছে, এটাকে 0 ধরে, ঠিক আছে, এই যে VBE 0 ধরেছে, তাহলে এইটা একটা কোঅর্ডিনেট, ঠিক আছে। আরেকটা কোঅর্ডিনেট কি হবে, এই যে IB কে 0 ধরেছে, VBE বের করেছে, তাহলে এটা আরেকটা কোঅর্ডিনেট। এই দুইটা কোঅর্ডিনেট বেসিক্যালি এই যে এইটা আর এটা ইয়ে করে স্ট্রেট লাইন টেনে দিয়েছে, দুইটাকে কানেক্ট করেছে। তো যখন স্ট্রেট লাইন টেনেছে এই ক্যারেক্টারিস্টিক কার্ভের মধ্যে দেখো এখানে কাট করেছে। So those are the Q points at different VCEs, collector to emitter voltage. বুঝতে পেরেছো? Now using these 2 points basically ওই লোড লাইনটাকে প্লট করা হয়েছে, ওটাই এখানে এক্সপ্লেইন করেছে। And the point of intersection is the input operating point Q. The coordinate of Q are this and this. So এই যে এখানে যে কোঅর্ডিনেট গুলা এটাকে মার্ক করেছে IDQ, এটার যে কারেন্টটা IDQ আর এটা VBQ, VBEQ. So those are the basically operating points, মানে ওই কারেন্ট আর ওই ভোল্টেজে বেসিক্যালি ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে, বুঝতে পারছো, কাজ করে ফুললি ফাংশনাল হবে। ওকে, if we increase the output voltage VCE, যদি এই কালেক্টর টু এমিটার ভোল্টেজটা আমরা
increase করি, the current will shift to the right as shown in figure 2 by dotted line. So যদি আমরা এই VCE ভোল্টেজটাকে ইনক্রিজ করি, দেখো এইখানে VCE ভোল্টেজ কম, এখানে VCE ভোল্টেজ বেশি, তো বেসিক্যালি এই যে কিউ পয়েন্টটা Q2 এর থেকে Q1 শিফট করে এই পাশে চলে আসছে না, তার মানে VCE যত বাড়াচ্ছ কিউ পয়েন্ট তোমার তত উপরের দিকে উঠছে, ঠিক আছে? সো কম ভোল্টেজে বেশি কারেন্ট পাওয়া, ওকে? সো এটাই এখানে বলছে। সো ইনিশিয়ালি as shown in আচ্ছা এগুলো হয়ে গেল। So if we increase the output voltage VCE, the current will shift to the right as shown in figure this by dotted line. If we decrease the output VCE, the current will shift to the left as shown. মানে যদি কমানো হয় তাহলে কিউ পয়েন্টে এদিক থেকে সরে এদিকে চলে আসবে, বুঝতে পারছো? তার মানে তোমার VBE ভোল্টেজ বেশি লাগবে টু ইনক্রিজ দ্য কারেন্ট, হ্যাঁ? সো এটাই। সো you can see new operating points Q1 and Q2. So we can also change the operating point by changing the resistance RB. So এই RB এর উপরেও বেসিক্যালি তোমার Q point নির্ভর করে। So এটা চেঞ্জ করলেও তুমি Q point চেঞ্জ করতে পারবে। এই যারা মোবাইল দেখছো বন্ধ করে রাখো। So slope of the load line কিভাবে বের করবা? is minus 1 by RB. So এখানে যদি স্লোপ বের করতে চাও বেসিক্যালি y by x করলেই তোমার স্লোপ বের হয়ে যাবে। সো এই একটা পয়েন্ট নিয়ে তুমি যদি ট্রায়াঙ্গেল আঁকাও, ট্যানজেন্ট আঁকাও, হ্যাঁ, তাহলে তোমার ওই স্লোপ তুমি y by x করলে স্লোপ বের হয়ে যাবে। সো দ্যাট ইজ জাস্ট 1 by RB মাইনাস নেগেটিভ, ঠিক আছে? So if we increase RB, slope will decrease, ঠিক আছে? So এই RB এর ভ্যালু যদি বাড়াও তাহলে এই যে এই ম্যাগনিটিউডটা কমে যাবে, সো স্লোপের ভ্যালু কমে যাবে, ঠিক আছে? সো অপারেটিং আউটপুট অপারেটিং পয়েন্ট এটা হচ্ছে সেকেন্ড অপশন। তো এখানে দুইটা ছিল না, দুই ভাবে আমরা অপারেটিং পয়েন্ট কন্ট্রোল করতে পারি। ইনপুট সাইডেরটা আমরা কন্ট্রোল করলাম, রাইট? এখন আউটপুট সাইডের অপারেটিং পয়েন্ট কিভাবে কন্ট্রোল করব, সো এটা এখানে এক্সপ্লেইন করা হয়েছে, ওকে? সো কয়টা বাজে আজকে? সময় আছে। আউটপুট অপারেটিং পয়েন্ট দেখো, তোমার আউটপুট কার্ভ লাগবে। সো আউটপুট কার্ভ তুমি কিভাবে আঁকাবা? বেসিক্যালি এই আইবি কারেন্টটাকে তোমার ফিক্স করতে হবে, রাইট? আর ভ্যারি করতে হবে কাকে? এই VCE, আই মিন হ্যাঁ, VCE আর এই IC কারেন্টের রেসপেক্টে তোমার কার্ভ আঁকাতে হবে। তো দেখি, the intersection of load line with the transistor output characteristics of a particular value of base current IB gives the operating point. দেখো এই যে এইখানে এই আউটপুট সাইডে তোমাকে লুপ চালাতে হবে, কেভিএল ইকুয়েশন ফর্ম করতে হবে। সো এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ আছে, তাই না? সো এটা কিভাবে করবা? minus VCE into VCE. সো এই যে এখানে যে ভোল্টেজটা, দিস ইজ বেসিক্যালি সাম অফ দিস টু ভোল্টেজ, তাই না? দেখো এই যে এখানে যে বায়াসিং ভোল্টেজ, দেখি তো করেছে, জি স্যার সেটাই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। সো এখানে ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, আর এইখানে একটা ভোল্টেজ ড্রপ আছে, রাইট? সো সাম অফ অল দ্য ভোল্টেজ ড্রপ শুড বি ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমার নেগেটিভ ভোল্টেজ, এটা আমার পজিটিভ ভোল্টেজ, এটা আমার পজিটিভ ভোল্টেজ। সো এখানে কারেন্ট কত ফ্লো করছে? IC টাইমস RC হচ্ছে এখানে ভোল্টেজ ড্রপ।
So this plus VCE should be equal to VCC. ঠিক আছে? So এই দেখো এখানে ইকুয়েশনটা এভাবে বের করেছে। এই ইকুয়েশনটা এখানে এভাবে বের করেছে। So VCC biasing voltage should be the sum of this voltage plus this voltage. So এখান থেকে ইকুয়েশন পাবো। তাহলে এখান থেকে তুমি লোড লাইন ইজিলি ড্র করতে পারবা কিভাবে? একবার এই আইসি কারেন্ট 0 ধরবে, নিয়ে আইসিই ভোল্টেজটা বের করবা, তাহলে একটা কোঅর্ডিনেট পাবা। আবার কি করবা? এই সেম ইকুয়েশনে ভিসিই 0 ধরবা আর আইসি কারেন্টটা বের করবা, তাহলে আরেকটা কোঅর্ডিনেট পাবা। তাহলে দুইটা পয়েন্ট পেলে না? এই দুইটা পয়েন্ট তুমি গ্রাফে আঁকাবা। আর এইগুলো হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ অ্যাক্টিভ রিজনে, রাইট? আউটপুট সাইডে তোমার যখন ভিসিই তুমি বাড়াচ্ছ ফর পার্টিকুলার আইবি কারেন্ট, তখন তুমি এইটা পাও। তারপরে আলাদা আরেকটা আইবি কারেন্টের জন্য এটা পাবা, আরেকটার জন্য এটা, আরেকটার জন্য এটা এটা। সো এই লোড লাইন যখন আঁকালা, তখন তোমার এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলা ফর ডিফারেন্ট আইবি কারেন্ট তুমি ডিফারেন্ট কিউ পয়েন্ট পাবে। ঠিক আছে? সো ওখান থেকে তুমি এই কিউ পয়েন্টগুলা বের করতে পারবা। এটাই বেসিক্যালি এখানে বলেছে। So for different operating point কিভাবে reach করবা? The operating point can be changed by increasing or decreasing the base current IB. ঠিক আছে? So এই যে এই base currentটা basically change করে তোমার এই Q point select করা যায় for different IB current. ঠিক আছে? Operating point change করা যায়। So এটার স্লোপ হচ্ছে তোমার -1/RC। ঠিক আছে? So এই তারপরে দেখো why it is important to select the Q point or the operating point in the middle of the active region. So এটা নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো। ওকে? আজকে এত পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ স্যার ওই জায়গাটাকে স্যার স্লোপের আগে মাইনাস ছিল, কোনটা? আগে স্যার নেগেটিভ স্লোপ দেখে জি স্যার এটা জি স্যার -1/RB। সো এটা নেগেটিভ স্লোপ, এই কারণে মাইনাস সাইন এসছে। স্যার আগেটা স্যার উল্টা পাশে থেকে তাহলে পজিটিভ হবে। হ্যাঁ দেখো এই যে তুমি যখন ভোল্টেজ বাড়াচ্ছ তখন এর স্লোপের ভ্যালু কি কমছে না? কমছে। সো ইটস আ নেগেটিভ স্লোপ। ঠিক আছে? যেহেতু এটা নেগেটিভ স্লোপ, সো সামনে মাইনাস দিয়েছে। এটা এই ডিরেকশনে হলে ইট উইল বি আ পজিটিভ স্লোপ। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ তাহলে ক্লোজ করে দাও।